হ্যালো, কি অবস্থা সবার? আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে যদ্যপি আমার গুরু। এই বইটা লিখেছেন আহমদ ছফা। আহমদ ছফা এই বইয়ে ওনার একজন গুরু সম্পর্কে বিস্তারিত লিখেছেন, যিনি হচ্ছেন প্রফেসর আব্দুর রাজ্জাক। এবং আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন একজন গুরুর আসলে এমনই হওয়া উচিত, যিনি ছিলেন ওনার শিক্ষাগুরু। এবং প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে যদি আপনি জেনে না থাকেন, তাহলে আপনি বাংলাদেশের একজন সেরা মানুষ সম্পর্কে জানেন না। আর আহমদ ছফার উদ্দেশ্যই ছিল এই বইটা লেখার পেছনে, যাতে প্রতিটা মানুষ এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ সম্পর্কে বিস্তারিত জানতে পারে, বুঝতে পারে, তাকে যেন নিজের মধ্যে ধারণ করতে পারে। তো বইটার শুরুতেই যদি আমি কথা বলি, তাহলে বলতে হয় যে এই বইটাতে দেখানো হয়েছে একজন মানুষ কিভাবে সাদামাটা একটা জীবনযাপন করেছেন, এবং উনি এই সাদামাটা জীবনটা আসলে খুব সাধারণভাবেই যাপন করেছেন। কখনো এটার পিছনে উনি কোনো সুবিধা নেননি। তো এই আব্দুর রাজ্জাক যিনি প্রফেসর, উনি ওনার যে শিক্ষকতার যে সময়, সেই সময়ে ওনার আশেপাশে যতগুলো স্টুডেন্ট ছিল তাদের মধ্যে ব্রিলিয়ান্ট সব স্টুডেন্টকে উনি পিক করেছেন, তাদেরকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন, খেতে বলেছেন এবং হাতে কিছু বই তুলে দিয়েছেন, যাতে সেই শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে এবং এই যে সিচুয়েশন, বিভিন্ন বিষয় সম্পর্কে যাতে তারা জানতে পারে। এবং সেই ক্ষেত্রে উনি যেটা করেছেন, সকালে নাস্তায় দাওয়াত করেছেন, বিভিন্ন সময় খাওয়া দাওয়ার জন্য ডেকেছেন, কারণ প্রথমে পেট পূজা, তারপর অন্য কিছু। ওনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের একজন শিক্ষার্থী, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী, বিভিন্ন চড়াই উচড়াইয়ের ভিতর দিয়ে যায়। তাকে শুধু শুধু জ্ঞান দিলে হবে না, তাকে আগে স্যাটিসফাই করতে হবে, তাকে আগে ভালো রাখতে হবে, দেন তাকে আপনি কিছু বই তুলে দিতে পারেন। তো উনি খুব সুন্দরভাবে ওনার ক্লাসরুমের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা তার আশেপাশের মানুষজনকে তুলে ধরেছেন এবং তাদের সাথে সবসময় যোগাযোগ করতেন, তাদেরকে বিভিন্ন বিষয়ে বই পড়তে বলতেন। এবং আহমদ ছফা তাদের মধ্যে একজন ছিল। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনি দেখবেন যারা খুব কাছ থেকে এই প্রফেসর আব্দুর রাজ্জাক উনার হাত ধরে উঠে এসেছেন, এবং উনার মাধ্যমেই যারা তাদের চিন্তা জগৎটাকে উপলব্ধি করতে পেরেছে, বাড়িয়ে তুলতে পেরেছে, এবং একটা বুদ্ধিবৃত্তিক চর্চা উনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বাস্তবিক অর্থে। তো শিক্ষক আসলে কেমন হওয়া উচিত, এই বইটা পড়লে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। যিনি সেই সময় বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, তখন খুব সহজে মানুষ বিপ্লব করে ফেলতে চাইতো, মনে হতো যে এখন একটা কিছু করতে হবে। সেই স্টুডেন্টদের উনি বুঝাতেন সবসময় যে আপনাকে আগে সবকিছু বেশি করে পড়তে হবে, বুঝতে হবে, তারপর কোনো একটা অ্যাকশন নিতে হবে বা তারপর কথা বলতে হবে। এবং এই ব্যক্তি, উনি এত বেশি সাদামাটা একটা জীবনযাপন করেছেন, যিনি ডক্টরেট ডিগ্রি নেওয়ার সময়ও সেটা কমপ্লিট করেন নাই। কেন কমপ্লিট করেন নাই এটা বলা হয় যে উনি চিন্তা করেছেন যে যদি আমি নতুন কিছু নাই বলি, তাহলে সেই থিসিসটার কোনো মানেই হয় না, সেই গবেষণা চর্চার কোনো মানে হয় না। উনি সবসময় একটা স্রোতের বিপরীতে চলেছেন এবং সবসময় খুব শুদ্ধ একটা আত্মচিন্তা সবার মাঝে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যার অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। এবং বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে তার সাথে একটা বেলা কথা বলার জন্য কত মানুষ ওয়েট করত, কিন্তু তাকে আপনি দেখবেন না কোনো রাজনৈতিক জায়গায় খুব অ্যাক্টিভলি কাজ করেছে। এবং আহমদ ছফা এটা নিয়েও তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কেন এত যে মিছিল মিটিং এত কিছু হচ্ছে, সেখানে কেন আপনি যান না। ওনার কথা ছিল যে সবাই যদি মিছিল মিটিং করে, তাহলে সেই মিছিল মিটিংটাকে কোন দিকে নিয়ে যেতে হবে সেই দিক নির্দেশনাটা কে দেবে। এবং সত্যিকার অর্থেই অধ্যাপক আব্দুর রাজ্জাক সেই ব্যক্তিটাই ছিলেন যার কাছে বিভিন্ন সময় মানুষ আসতেন শুধুমাত্র এই বিভিন্ন বিষয়ে, পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। এবং যার কথা ছিল যে আমরা বা ওই জেনারেশনে যে মানুষরা বা আমাদের জেনারেশন মানুষ যেটা হয়, আমরা পলিটিক্স এই সমস্ত জিনিস বুঝি মার্ক্সবাদের কিছু বই থেকে, এই ধরনের কিছু পড়াশোনা করে আমরা মনে করে অনেক কিছু বুঝে গেছি। কিন্তু অধ্যাপক আব্দুর রাজ্জাক সবসময় বলতেন, আপনি যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে এই দেশের মানুষের নার্ভ সিস্টেমটা বুঝতে হবে। এবং এই নার্ভ সিস্টেম আপনি বুঝবেন বাজার থেকে, আপনি বুঝবেন সে মাঠের কৃষকটা থেকে। আপনি ইউরোপিয়ান চশমা দিয়ে বাংলাদেশের পলিটিক্সকে ধরতে পারবেন না। এবং তার অনেক বড় একটা আফসোসের জায়গা ছিল, যেটা আমরা এখনো রিলেট করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশের যে পলিটিক্যাল যে পার্টিগুলো, তারা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক একটা ব্র্যান্ডিং হিসেবে কাজ করছে, কিন্তু একটা প্রতিষ্ঠান হতে পারে নাই। যেটা আপনি চিন্তা করে দেখবেন যে ইন্ডিয়াতে কংগ্রেস বা অন্যান্য যে দলগুলো আছে পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। কিন্তু এখানে আব্দুর রাজ্জাক সবসময় বলতেন যে আমাদের দেশের কোনো
পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত সেই একটা ইনস্টিটিউশন সেটা হতে পারলো না। এটা একটা আফসোসের জায়গা এবং সেটা আমরা এখনো দেখি যে সেম অবস্থায় আছে। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সিচুয়েশনে উনি যেরকম ভাবে বাংলাদেশটাকে দেখতে চেয়েছিলেন, ওনার যেরকম মনে হয়েছিল যে বাংলাদেশটা এরকম হতে পারে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের সম্ভাবনাকে নষ্ট করে গিয়েছি, যেটা আমরা হয়তো এখনো করছি। এবং এই জায়গা থেকে উনি বাংলাদেশের পলিটিক্সের জায়গায় অনেক বেশি আশাহত ছিলেন, যার জন্য আপনি দেখবেন না যে এত বড় একজন ব্যক্তিত্ব, উনি কোনো পলিটিক্যাল একটা আইডেন্টিটি হোল্ড করছেন বা উনি কোনো কিছুর একটা সুবিধা নিচ্ছেন। উনি শুধু একটা সাদামাটা জীবনযাপন করেছেন। উনি শুধু মানুষের মনের মধ্যে সেই বীজটা বপন করার চেষ্টা করেছে, যে বীজটা বপন হলে আপনি নিজের বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনি যে কোনো কিছু বলার চেয়ে চিন্তা করবেন বেশি। আপনি যে কোনো কিছু নিয়ে একটা অপিনিয়ন দেওয়ার আগে সেই বিষয় সম্পর্কে অনেক বেশি পড়াশোনা করবেন, যার জন্য উনি উনার স্টুডেন্টদের হাতে সব সময় প্রচুর প্রচুর বই তুলে দিতেন। নিজের পড়া বইগুলোই, নিজের বাসায় তার অনেক বই ছিল, স্টুডেন্টদের দাওয়াত দিতেন, খাওয়া দাওয়া করতো, আড্ডা দিত, আলোচনা করতো এবং তাদেরকে বিভিন্ন বই পড়তে দিতেন। আহমদ ছফাকে উনি প্রচুর প্রচুর বই পড়িয়েছেন এবং এই সবকিছু থেকে আহমদ ছফার জীবনে একটা বড় ইম্প্যাক্ট আসলে অধ্যাপক আব্দুর রাজ্জাক উনি রেখেছেন। এবং আহমদ ছফার সবসময় তার এই কৃতজ্ঞতার স্বরূপ এই বইটাকে তুলে ধরেছেন, যাতে বাংলাদেশের মানুষ ওনাকে চিনতে পারে, বুঝতে পারে। কারণ যেহেতু একটা মানুষ, বাংলাদেশে যেটা হয়, বা বাংলাদেশ না, শুধু ক্যাপিটালিস্টিক এখন যে সিচুয়েশন, সবকিছুতে যে জিনিসটা হয়, মানুষকে নিজের ব্র্যান্ডিং করতে হয়, মানুষকে নিজের জায়গাটা জানান দিতে হয়। যেহেতু অধ্যাপক আব্দুর রাজ্জাক কখনোই সেই মানুষটা ছিলেন না, তাই আহমদ ছফা চান নাই যে এত শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্বের মানুষ তিনি বিলীন হয়ে যাক। সেই জায়গা থেকেই উনি এই বইটা লিখেছেন, যদ্যপি আমার গুরু। এবং এই বইটা পড়লে আপনি নিজে বুঝতে পারবেন যে আমাদের পলিটিক্যাল যে ধারা, আমাদের দেশের যে অবস্থান এবং বাস্তব যে পলিটিক্যাল যে ধারাটা চলে, সেটার মধ্যে তফাৎটা কোথায়, এবং অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী এই জায়গাটার মধ্যে তফাৎটা কোথায়। অ্যাক্টিভিস্ট হচ্ছে সেই মানুষটা যে চটপট কোনো একটা ডিসিশন হয়তো দিয়ে দিচ্ছে, কিন্তু বুদ্ধিজীবী যিনি যে কোনো কাজের আগে সেটার দূরদর্শন করে চিন্তা করেন যে এটা কোন জায়গায় যেতে পারে, কিভাবে যেতে পারে এবং দেশটাকে আগামী কয়েক বছরে কোন জায়গায় নিয়ে যেতে হবে। একজন বুদ্ধিজীবী এইভাবেই চিন্তা করেন। এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক সবসময় এই জায়গায় অনেক বেশি ফোকাসড থেকেছেন যে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং বাংলাদেশের মানুষের নার্ভ সিস্টেমটাকে ধরতে হবে। আমরা যে উপরের একটা বিল্ডিং থেকে ইউরোপিয়ান চশমা দিয়ে পুরো পলিটিক্যাল জায়গা বা পুরো সমাজের যে বিষয়টাকে দেখছি, সেটা দেখলে আলটিমেটলি কোনো সলিউশন আসবেন না। আব্দুর রাজ্জাক আমাদের জীবনে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আসলে সবসময় সত্যিকার অর্থে সমাধান চেয়েছেন, যিনি বুদ্ধিজীবীদের নাম করে একটার পর একটা টপিকে শুধু কথা বলে টেবিল চাপড়ে চলে যান নাই, যিনি চেয়েছেন সত্যিকার অর্থেই আমাদের দেশের মুক্তি হোক, আমাদের যে সমাজ চেতনা সেটার মুক্তি হোক, আমরা একটা ভালো পজিশনে যেতে পারি। কিন্তু হয়তো আনফর্চুনেটলি আমরা এখনো সেই জায়গায় যেতে পারিনি। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এত সুন্দর একজন মানুষ, এত সহজ একজন মানুষ, যিনি সত্যি কথা বলতে বা সত্যিকার অর্থে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক রকম ছিলেন, যিনি কখনো সেই ফেম, সেই বিখ্যাত হওয়া বা নিজের নামটাকে জাহির করার জায়গায় কখনো ছিলেন না, সেই ব্যক্তি সম্পর্কে আমাদের সবার জানা উচিত। এবং সেই জায়গা থেকেই আহমদ ছফা খুব সহজ ভাষায় বইটা লিখেছেন। তো আপনারা চাইলে বইটা অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং বর্তমান সিচুয়েশন এবং আগের সিচুয়েশন সবকিছু মিলিয়ে যে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে, সেটা আপনারা অনেকটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।